এই মুক্তিযোদ্ধাদের পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী কাউকে সম্মান দিতে হয়, তারা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা হচ্ছে আমাদের প্রবাসী। আসসালামু আলাইকুম, আজিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আজিম ভাই, আপনাকে আজ আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে কিছু প্রশ্ন জানার ছিল। তো ইদানিং দেখতেছি ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখতেছি আমাদের বিশেষ করে প্রবাসীরা স্ট্যাটাস দিতেছে যে আমরা দেশে টাকা পাঠাবো না, হুন্ডিতে টাকা পাঠাবো, ব্যাংকে পাঠাবো না, টাকা পাঠাবো না, মানে অনেক নানান ধরনের নানান প্রশ্ন আসছে। যার কারণ কয়েকদিন আগে বাংলাদেশে অনেক বড় একটা সংঘর্ষ হয়ে গেছিল, সেটার জের ধরে আসলে প্রবাসীরা এই মন্তব্যগুলো দিচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি মানে সরকার কি করলে আমাদের জন্য ভালো হবে এবং প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবে, কি কি উদ্যোগ সরকারের গ্রহণ করা উচিত, সেই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। আপনার উত্তরটা আশা করি পাবো। ধন্যবাদ খালেক ভাই, আপনাকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনি যে প্রশ্নগুলো করেছেন, এটা আসলে শুধু যে আপনার প্রশ্ন তা না, এটা 1,50,00,000 প্রবাসীদের এই প্রশ্নটা। কিন্তু হয়তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ছোট্ট মোটো কাজ করি, আমাদের কথাগুলো হয়তো দেখা গেছে সরকারের কাছে পর্যন্ত যায় না বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যায় না। গতিকে আসলে মাননীয় প্রধানমন্ত্রী বুঝে উঠতেছে না যে কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না। কারণ তিনি সবসময় প্রবাসীদের জন্য কাজ করে। আমি বলবো না যে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য কাজ করে না, কিন্তু তিনি কাজ করে। সেই কাজগুলাকে যারা বাস্তবায়ন করবে বা সেই কাজগুলাকে যারা প্রাধান্য দিবে, আসলে তারাই হচ্ছে দুর্নীতিবাজ। এই কারণেই কিন্তু আমরা প্রবাসীরা আসলে বিভিন্ন জায়গায় প্রতারিত হইতেছি। বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু অনেক জিনিস আমরা সরকার দিলেও আমরা সেটা পাই না। তার মানে আপনি বলতে চাচ্ছেন সরকারের পক্ষ থেকে যারা কাজ করতেছে, মন্ত্রী, মিনিস্টার, এমপি যাই বলেন, তাদের কথা বলতেছেন? জি, এটাই বাস্তব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রবাসী বান্ধব। আমি সত্যি কথা বলতেছি। আসলে এখানে অনেকে হয়তো আমাকে ভুল বুঝতে পারেন। দেখুন, আমরা বিদেশে আছি, আমরা পেটের রাজনীতি করি, আমরা সরকারের রাজনীতি করি না। কিন্তু লিগেল কথা আপনি সব সময় বলবেন, আবার লিগেল কথাগুলো আপনাকে তুলে ধরতে হবে, তাহলে কিন্তু এগুলা মন্ত্রণালয়ে বা বাংলাদেশের সরকারের কাছে যাবে। তো আমরা সেখান থেকে আজকে খালেক ভাই যে প্রশ্নগুলো আমার করছে, উনি 3টা প্রশ্ন করছে, আমি 3টা প্রশ্নের একবারে লিগেল আপনাদেরকে আনসারটা দেওয়ার চেষ্টা করব। আমি লিখিতভাবে নিয়ে আসছি এই প্রশ্নগুলোর উত্তর এবং সবকিছু A to Z। আচ্ছা আজিম ভাই, আমাদের দর্শক অপেক্ষা করছে আপনার প্রশ্ন উত্তরের জন্য। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন ওইটাই থাকবে, আসলে সরকারে কি উদ্যোগ নিলে আমাদের জন্য, আমাদের প্রবাসীদের জন্য, সবার জন্য ভালো হবে? কি কি উদ্যোগ সরকারের গ্রহণ করতে হবে বা সরকার গ্রহণ করলে আমাদের জন্য, দেশের জন্য, সকলের জন্য ভালো হবে? জি খালেক ভাই, ধন্যবাদ। আসলে নাম্বার 1, আমাদের দেশ ডিজিটাল হয়েছে, আমাদের দেশ উন্নত হয়েছে। কিন্তু আপনারা জানেন আমাদের দেশটা স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। তারা দেশটা স্বাধীন করে চলে গেছে বা তারা দেশে আছে। তাদেরকে সরকার কি দিতেছে? তাদেরকে ভাতা দিতেছে, তাদেরকে ঘর দিছে, তাদেরকে বাড়ি দিছে, তাদের ছেলে সন্তানদেরকে, যাদের শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, হয়তো 8 পাস অথবা মেট্রিকটা কোনো রকম দড়িসড়ি পাস করছে, তাদেরকে সরকার চাকরি দিছে। কি জন্য দিছে? তারা আমাদের দেশটাকে স্বাধীন করে আমাদেরকে মুক্ত করেছে। এটার জন্য আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি যেই বিষয়গুলা, উদ্যোগগুলা নিছে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, এটা 100%, এটাও আমি সাপোর্ট করি। দ্বিতীয়ত, এখন এই মুক্তিযোদ্ধাদের পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী কাউকে সম্মান দিতে হয়, তারা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা হচ্ছে আমাদের প্রবাসী। এখন এই প্রবাসীদেরকে কিন্তু দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রবাসীদের জন্য যেই ব্যাংকটা খুলেছে, এই ব্যাংকক এত দুর্নীতি, মানে দুর্নীতির কোনো অংশে কম নাই। একজন প্রবাসী 3 লক্ষ টাকা ঋণের জন্য যায় বা 2 লক্ষ টাকা ঋণের জন্য যায়, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সাহেব কি বলছে? আগে আপনি একটা ভিসা তৈরি করেন, আগে আপনি একটা ভিসার খোঁজ নেন, যে আপনি যে বিদেশে যাবেন আপনি একটা ভিসা খোঁজ করেন, এই ভিসার পরে আমার ব্যাংক আপনাকে টাকা দিবে, আপনি ব্যাংকে আসেন। তো আমরা তো বিভিন্ন সময় দেশে ছুটিতে যাই, আমাদের কাছে অনেক প্রবাসী ভাইরা আসে যে ভাই আপনি তো অনেক বছর ধরে বিদেশ করেন, দেখেন আমি এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে একটা লোন নিতে চাইতেছি। তো আমি বলি চলেন আমি সহ যাবো আপনার সাথে। যাওয়ার পরে তারা আমাদেরকে যেই সমস্ত ডিটেলসগুলো আমাদের কাছে চায় বা ডিটেলসগুলো আমাদের কাছে খোঁজ করে, আমার বংশের মধ্যে যদি একজন সরকারি চাকরিজীবী থাকতো তাহলে আমাকে বিদেশে আসা লাগতো না।
থাকতে হবে। হ্যাঁ, এইরকম আপনার কথার সাথে আমি আরেকটা জিনিস অ্যাডজাস্ট করে আমি এর আগে ভিডিও তৈরি করছিলাম এই বিষয়টা নিয়ে, যে একজন সরকারি চাকরিজীবী যদিও আমরা জোগাড় করতে পারি, সেই সরকারি চাকরিজীবীর কি কি কাগজপত্র চা, এইটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। 1 নম্বর তার 3 কপি ব্যাংকের চেক, 2 নম্বর হচ্ছে তার যেখানে চাকরি করে প্রত্যয়নপত্র, তার ন্যাশনাল আইডি কার্ড, তার ব্যাংক 6 মাসের স্টেটমেন্ট। তো A to Z এই জিনিসগুলো যদি একটা মানুষের আমার জন্য আমাকে দিতে হয়, তিনি আমাকে চিনে না জানে না, হয়তো আমার এলাকার আমার বাবার প্রতি সম্মান রেখে অথবা আমার ফ্যামিলির প্রতি সম্মান রেখে তিনি আমাকে একটা চেক দিতে পারে, একটা চেয়ারম্যান সার্টিফিকেট দিতে পারে, কিন্তু তার ব্যাংকের 6 মাসের স্টেটমেন্ট A to Z সবকিছু কিন্তু তিনি দিতেছে না। তো না দেওয়ার কারণেই কিন্তু আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু লোন পাইতেছি না। তো এই ক্ষেত্রে আমি মনে করি প্রবাসীদের যদি লোন দিতে হয় বা প্রবাসীদের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো কিছু দেওয়ার চিন্তা করে, তাহলে আমি মনে করি এই যে আমার হাতে এই পাশে লেখা আছে আর এই পাশে সাদা কাগজ, আমাদের প্রবাসীদেরকে লোন দিতে হবে সাদা কাগজের মতো চিন্তা ভাবনা করে। আমাদের জাস্ট পাসপোর্টের ফটোকপি, এনআইডির ফটোকপি, ভিসার ফটোকপি এবং ম্যান পাওয়ার কার্ড দিয়ে আমাদেরকে লোন দিতে পারে। কারণ আমরা যেহেতু বিদেশে আসতেছি, আমরা তো আর চুরি করব না। বিদেশ থেকে আমরা টাকা কোথায় পাঠাবো? ব্যাংকে পাঠাবো। সেই ব্যাংক থেকে চাইলে সরকার কিন্তু কাটিয়েও নিয়ে যেতে পারবে অটোমেটিক। কারণ আমাদের পাসপোর্ট নাম্বারের উপরে যদি সরকার একটা অ্যাকাউন্ট করে দেয় আমাদেরকে, সরকার দায়িত্ব নিয়ে, আমরা বলি না যে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে না, সরকার চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। দেখুন আমরা বিদেশে থাকি, এই যে বিদেশে আমরা প্রত্যেকটা ব্যাংকে একটাই অ্যাকাউন্ট হয়, আমাদের 2টা অ্যাকাউন্ট হয় না। কিন্তু আমরা বাংলাদেশে কি, আপনি ইসলামী ব্যাংকের 64টি জেলায় 64টি অ্যাকাউন্ট করতে পারবেন একই ভোটার আইডি কার্ড দিয়ে। তো এই যে দুর্নীতি, এটাই একটা দুর্নীতি মনে করেন। আসলে একটা মানুষের জন্য একটাই অ্যাকাউন্ট যথেষ্ট, সেই অ্যাকাউন্টটা সরকার চাইলেও করে দিতে পারে, আমি পাবলিকই আমি নিজেও করতে পারি। তো সেখান থেকে আসলে প্রবাসীদের এই যে রাগটা, যে আমি কেন ব্যাংকে টাকা পাঠাবো, আমি ব্যাংক আমাকে কি দিছে, সরকার আমাকে কি দিছে, এই দেশের মানুষ আমাকে কি দিছে, আমি কেন ব্যাংকে টাকা পাঠাবো। তো আমি মনে করি যে খালেক ভাই এইখান থেকে আসলে, আর এখন বর্তমানে যে ইস্যুটা আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে ছাত্রদের সাথে যে দুর্নীতিটা হইতেছে বা কোটা নিয়ে যে ইস্যুটা, সেখান থেকে মনে হয় 1,50,00,000 প্রবাসী মনে হয় এই বিষয়টারে অ্যাডজাস্ট করছে। যে দেখুন আমার সন্তানের দেশে কোনো নিশ্চিত কোনো ভবিষ্যৎ নাই, আমার সন্তানকে আমি মেধাবী করতে চাইতেছি, আমি বাবা সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে আমার সন্তানকে আমি বড় ডিগ্রির জন্য অপেক্ষা করতেছি, ছেলে ডিগ্রি নিয়ে বাসায় আসছে, কিন্তু ছেলে যখন চাকরির জন্য গেল তখন কি বললো, তোমার কোনো কোটা আছে? তো ছেলে বললো আমার কোটা আছে, আমার বাবা প্রবাসী। এখন প্রবাসীর তো কোনো কোটা নাই, প্রবাসীর কোনো কোটা নাই, অতএব আমার ছেলেটাকে চাকরি দিল না। চাকরি দিল কাকে? মুক্তিযোদ্ধার নাতি অথবা পুতিকে। তাহলে সেখানে কোটা থাকার কারণে তারা কিন্তু চাকরিটা পাইছে। আজকে প্রবাসী যদি কোটা থাকতো তাহলে আমার ছেলেটাও চাকরি পাইতো। তো সেখান থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এবং দেশের সরকারকে এটাই ভাবতে হবে যে 1,50,00,000 প্রবাসী যদি 1 টাকা করে দেয় তাইলে 1,50,00,000 টাকা প্রতিদিন বাংলাদেশে যাবে। আর সেখান থেকেই খরচ করে কিন্তু আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, বাংলাদেশের সচিব মন্ত্রণালয় সবাই কিন্তু বেতন দেওয়া হয়। তো এখন 1 কোটি প্রবাসী যদি 1 মাস 2 মাস বাংলাদেশে টাকা না দেয় তাহলে আমাদের দেশটা কোথায় যাবে, আমাদের দেশের অর্থনীতিটা কোথায় যাবে এবং আমাদের দেশটার কি হবে, এটা কিন্তু ভাবতে হবে সবার আগে। মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে যে গুজবে তিনি কেন কান দিবেন। আশেপাশে মন্ত্রী মিনিস্টার বলবে যে প্রবাসীরা টাকা দিবে, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, এগুলা হয়তো ফেসবুকে স্ট্যাটাসে না। প্রবাসীরা যখন এই বিষয়গুলো চিন্তা করে যে সরকার আমাকে কিছু দিচ্ছে না, ব্যাংক আমাকে দিচ্ছে না, আমি আমার মায়ের জিনিস বিক্রি করলাম, বাবার জিনিস বিক্রি করলাম, আমি বিদেশে আসছি আমার টাকা দিয়ে, আমি সরকারকে কেন দিব? কিন্তু না, আমরা দেশপ্রেম, আমাদের দেশের প্রতি ভালোবাসা আছে, আমরা লাল সবুজের পতাকা নিয়ে এই দেশে আসি। আর আমার সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি টাকা বাংলাদেশে দেব না, কোথায় দেব? কিন্তু আমাদের যেই দাবি দাবা বা আমাদের যে বিষয়গুলো, এটা কিন্তু সরকারের সবার আগে কিন্তু ভাবতে হবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না ভাববে খালেক ভাই, আমি মনে করি ততদিন পর্যন্ত প্রবাসীরা এই স্ট্যাটাসগুলা এবং অনেকেই টাকা দেবে না বলে আমি মনে করি। কারণ আমি আজকেও ব্যাংকে গেছিলাম, যাই দেখি কোনো মানুষ নাই। কেন নাই? সবাই কিন্তু একটা জিদ ধরছে যে আমরা ব্যাংকে টাকা পাঠাবো না, আমরা হুন্ডিতে পাঠাবো, বিকাশে পাঠাবো। আসলে সবাই সবার পরিবারের জন্য পাঠাবে, কিন্তু টাকাটা বৈধ পথে পাঠানোর জন্য সরকারকে আরো বেশি পদক্ষেপ নিতে হবে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আজিম ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। তো আসলে আমাদের সরকারকে একটু সব দিকে বিবেচনা করে সব দিকেই দৃষ্টি দিতে হবে। কারণ শুধু মুক্তিযোদ্ধারা যেতে পাবে, মুক্তিযোদ্ধারা আপনার আজ থেকে 52 বছর দেশ স্বাধীন হয়েছে।
তো তখন যদি একটা মুক্তিযোদ্ধার বয়স থাকে 12 থেকে 13 বছর, তাহলে এই হিসাব করলে দেখা গেছে একজন মুক্তিযোদ্ধার এখন বর্তমান বয়স 60 থেকে 65-এর উপরে। জি, অনেকে অবশ্য মারাও গেছে, তার ছেলে সন্তানও চাকরি না পাওয়ার অপযোগ্য হয়ে গেছে থেকে তারা পেয়ে গেছে, এবং যাদের ছেলে সন্তান আছে তারাও এই পর্যন্ত পেয়ে গেছে। এখন আশা করি তাদের দিক থেকে দেখুক, তাদের কিছুটা দেওয়ার দরকার আছে, তারা আমাদের দেশটাকে স্বাধীন করছে, এবং আমরাও কিন্তু দেশ স্বাধীনের চেয়ে কম করতেছি না। আমরা প্রবাসীরা যারা আছি, দৈনিক আমরা হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠাচ্ছি। অবশ্য টাকা পাঠাচ্ছি আমি আমার পরিবারের জন্য, কিন্তু টাকাটা যখন ব্যাংকে যাচ্ছে তখন অবশ্যই দেশের কিছু রেমিটেন্স বাড়ছে, দেশের কিছু অর্থনৈতিক বাড়ছে, অবস্থা ভালো হচ্ছে। তো সেদিক থেকে আমিও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব এই বিষয়টাতে একটু নজর দেওয়ার জন্য। এবং আমাদের পাসপোর্টের সমস্যা, অনেক সময় দেখা গেছে পাসপোর্ট বানাতে গেলে বলে আপনি কালকে আসেন, পরে আসেন, বা 2000 দেখা গেছে নিজ টেবিলে নিজে 2000 টাকা ধরাই দিলে তার পাসপোর্ট হয়ে যাচ্ছে। আমি অনলাইনে আবেদন করা পাসপোর্ট করার জন্য কাগজপত্র নিয়ে ঘুরতেছি। তো সব বিষয়েই অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকলো সবকিছুই ভালোভাবে তদন্ত করে সবকিছুই একটা সিস্টেমে আনার জন্য। জি, সবকিছু যখন একটা সিস্টেমে আসবে, প্রবাসীরা যখন সেবা পাবে, তখন ইনশাল্লাহ আশা করি সবাই ব্যাংকে টাকা পাঠাবে। আমি এর সাথে আরেকটা বিষয় অ্যাডজাস্ট করি, ভিডিওটা আমরা শেষ করব, অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ বড় ভিডিও প্রবাসীরা দেখে না, কারণ এত সময় প্রবাসীদের নাই। প্রবাসীদের যে সময়টা আছে তারা সব সময় কাজে ব্যস্ত থাকে, এবং তারা চিন্তা করে 1 মিনিটে যদি 1 রিয়াল ইনকাম করা যায় সেটা বাংলাদেশের 31 টাকা হবে। তো এজন্য আমি আরেকটা বিষয় অ্যাড করি, আমরা প্রবাসীরা সবসময় আমাদের দেশের বিমানে যেতে চাই, বাংলাদেশ বিমানে। আমরা কেন অন্য বিমানে যাব? এজন্য আমরা অন্য বিমানে যাই কারণ আমাদের সিট খালি থাকার শর্ত আমাদের ট্রাভেল এজেন্সিরা বলে আমাদের সিট খালি নেই। তো এই বিষয়গুলোও কিন্তু সরাসরি নজর দিতে হবে, কারণ প্রবাস খাতের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। প্রবাস খাতের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হওয়ার কারণে কিন্তু প্রবাসীরা মুখ ফিরিয়ে নিতেছে। আমি আশাবাদী এখনো প্রবাসীরা মুখ ফিরাই নেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো যদি একটু দেখে তাহলে ইনশাল্লাহ প্রবাসীরা টাকা পাঠাবে, সব কিছু করবে, এবং বাংলাদেশ বিমানে তারা চলাচল করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং